আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আমরিন নিভা। সারা দেশে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। 2024 সালের 16 জুলাই আবু সাইদ ওয়াসিম সহ 6 শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে সূচিত হয় জুলাই গণঅভ্যুত্থানের নতুন দিগন্ত। রক্তে রঞ্জিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে আজ বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ করছে গোটা জাতি। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আসাদ। সকালে কক্সবাজারের পেকো উপজেলার বাগগুজরা এলাকায় জুলাই অভ্যুত্থানের শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। চট্টগ্রামে জুলাই শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তবে শহীদ বেদিতে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে বুধবার দিবাগত রাতে শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় জুলাইয়ের গান। বরিশালের আমতলা মোড়ের জুলাই শহীদ বেদিতে বিভাগীয় ও জেলা প্রশাসনের পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পটুয়াখালীর জাউতলা সংলগ্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ আলোচনা সভা ও 1 মিনিট নীরবতা পালন করা হয়। যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে বেনাপুলের বড় আচরায় শহীদ আবু আবদুল্লাহর কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করা হয়। ফরিদপুরে জেলা প্রশাসকের নেতৃত্বে হাসিবুল হাসান লাবলু সড়কে নির্মিত শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি এবং দিনাজপুর, হিলি ও লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে বিশেষ আলোচনা সভা। মাগুরায় সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এবং নড়াইলে জেলা প্রশাসকের নেতৃত্বে নবনির্মিত শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়। নড়াইলে ঢাকায় শহীদ হওয়া রবিউল ও সালাউদ্দিন সুমনের বীরত্বকে স্মরণ করা হয়। এছাড়া নেত্রকোনা, শরীয়তপুর ও বান্দরবান সহ দেশের বিভিন্ন স্থানে স্মরণ করা হয় জুলাইয়ের বীরদের। এছাড়া নেত্রকোনা, শরীয়তপুর ও বান্দরবান সহ দেশের বিভিন্ন স্থানে স্মরণ করা হয় জুলাইয়ের বীরদের। তবে 2 বছরও কারো সাজা কার্যকর না হওয়ায় রাজবাড়ী সহ বেশ কয়েক জায়গায় ক্ষোভ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্যরা। লিওন আজাদ, RTV। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করছেন নানা শ্রেণী পেশার মানুষ। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শহীদের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং খোঁজ খবর নেন। জামায়াতের নেতারাও তার কবর জিয়ারত করেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার আত্মত্যাগের কথা স্মরণ করে গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। তার যে স্বপ্ন ছিল সে স্বপ্ন বাস্তবায়নের যে কতগুলো পরিকল্পনা আমরা নিয়েছি তার মধ্যে একটা ছিল আবু সাইদের গেট। আশা করি এই মাসের শেষে অর্থাৎ ফার্স্ট উইকে আমরা কাজটা শুরু করতে পারবো ইনশাল্লাহ। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট থিং হচ্ছিল আবু সাইদের হত্যাকারীদের বিচারের যে রায় হয়েছে, যে রায়টা হচ্ছে তাদেরকে অতি সত্বর আইনের কাছে শপথ করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এবং আবু সাইদের পরিবারের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। দর্শকের বিষয়ে আরো জানাতে রংপুরের পীরগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মিনহাজুল ইসলাম মিলন। মিলন, আবু সাইদের কবরে শ্রদ্ধা নিবেদনের বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ জানাচ্ছি। এর আগে যেমন জানাচ্ছিলাম, এখন জাতীয় নাগরিক পার্টির এনসিপি থেকে আবু সাইদের কবরস্থানে কিন্তু এসেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে তারা কিন্তু এখন এই শহীদ আবু সাইদের সমাধিস্থলে এসেছে, কবর জিয়ারত করছেন। এরপরই তার পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু দেখা করবে। এর আগে আমরা দেখেছি সকাল থেকে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এই শহীদ আবু সাইদের সমাধিস্থলে এসেছে এবং তার কবর জিয়ারত করেছে, পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছে। আমরা দেখেছি যে একটু আগে
ইসলামী ছাত্র শিবিরের যে সভাপতি তিনিও কিন্তু এখানে এসেছিলেন, আবু সাইদের এই কবর জিয়ারত করেছেন, পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এখন কিন্তু সাক্ষাৎ এই মাত্র কবর জিয়ারত কিন্তু শেষ করলেন এনসিবির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা। এখন তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন, তারপরেই হয়তো বা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কিন্তু কথা বলবেন। তো সব মিলিয়ে বলা যায় যে শহীদ আবু সাইদের এই সমাধিস্থলে আমরা সকাল থেকেই দেখেছি যে এখানে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু আসছেন। জুলাই গণ অভ্যুত্থানের 24-এ যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দুহাত প্রসারিত করেছিল আবু সাইদ, সে দৃশ্য কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তখন কিন্তু আন্দোলন কিন্তু তীব্র হয়ে তৎকালীন যে সরকার তার কিন্তু পতন হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কিন্তু পলায়ন হতে বাধ্য হয়। তো সব মিলে বলা যায় যে আজকে আবু সাইদের যে দ্বিতীয় শাহাদত বার্ষিকী সেটা যথাযথ পদ্ধতি পালন করা হচ্ছে। এই এনসিবির পক্ষ থেকে এখানে কবর জিয়ারত পর সাক্ষাৎ করা হচ্ছে পরিবারের সাথে। তারপরে স্থানীয় একটি এতিমখানা মাদ্রাসায় গিয়ে সেখানে কিন্তু দোয়া মোনাজাত করা হবে এবং এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হবে। এই ছিল আমার কাছে রংপুরের শহীদ আবু সাইদের সমাধিস্থল থেকে সর্বশেষ। দিবা, ধন্যবাদ আপনাকে। সরকারি দল ও বিরোধী দল মিলে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। পাশাপাশি জুলাইয়ের গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সকালে নগরীর পাবলিক লাইব্রেরির বিপরীতে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এইসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবং শহীদদের প্রতি সম্মান জানিয়ে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার। জুলাই মাসের আন্দোলন ও আবু সাইদ ওয়াসিম সহ প্রায় 1400 মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আবু সাইদের আত্মত্যাগ, এই ওয়াসিম আকরাম সহ 1400 আমাদের অকুত ভয় লড়াকু সৈনিকের, লড়াকু যোদ্ধার, লড়াকু সংগ্রামীর আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের সারা জাতি যেভাবে এই গণ অভ্যুত্থানে শরিক হয়েছিল, পালিয়েছিল ফ্যাসিবাদ, আর ফ্যাসিবাদ পলায়নের মধ্য দিয়ে গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করতে পেরেছি। 24-এর গণঅভ্যুত্থানের অন্যতম স্মরণীয় দিন 16 জুলাই। শহীদ আবু সাইদের দুহাত প্রসারিত বুকে বুলেট বিদ্ধ হওয়ার দৃশ্য আন্দোলনে নতুন মোড় তৈরি করে। কাঁপন ধরায় হাসিনার 15 বছরের মসনদে। এদিন চট্টগ্রামে শহীদ ওয়াসিমকে হত্যাসহ দেশব্যাপী নজিরবিহীন সহিংসতায় নিহত হন 6 জন। আন্দোলন দমনে আরও বেশি মরিয়া হয়ে ওঠে ক্ষমতাসীনরা। জুলাইয়ের সেই বিশেষ দিনটি নিয়ে জিএম মাহমুদের রিপোর্ট। 16 জুলাই 2024 কোটা সংস্কারের দাবিতে চলা শিক্ষার্থীদের আন্দোলন প্রবল হয়ে ওঠে। স্লোগানে স্লোগানে কম্পিত হয় শিক্ষাঙ্গন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থান। এ কম্পন নাড়িয়ে দেয় সরকারের মসনদ। অবরোধে স্থবির হয়ে পড়ে রাজধানী সহ সারা দেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও রংপুরে বিজিবি মোতায়েন করা হয়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয় হল ছাড়ার। দেশব্যাপী নজিরবিহীন সংঘাত ও সহিংসতায় এদিন অন্তত 6 জন নিহত হন, আহত শতাধিক। এদের মধ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ এবং চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম নিহতের ঘটনা আন্দোলনকে নতুন মোড় দেয়, কাজ করে গণঅভ্যুত্থানের সূচনা ও ফ্যাসিবাদী সরকার পতনের প্রধান টার্নিং পয়েন্ট হিসেবে। আবু সাইদের এই যে দুহাত প্রসারিত করে সাহস দেখানোটা, এইটা সারা বাংলাদেশে আলাদা একটা ঢেউ সৃষ্টি করে। আমার যখন গুলি লাগে, আমার সারা শরীরে 86টা ছড়া গুলি,
তো আমার মনে হয়েছে শুধু চোখে লাগছে, কারণ সেনসিটিভ জায়গা। তখন আমাদের অবস্থাটা ছিল সামনে গেলে আমরা স্বাধীনতা পাবো, পিছনে আসলে আমরা নিজেরা শহীদ হব, অথবা আমরা সামনের রাস্তাটাই দেখছিলাম। বিজিবির গুলি দ্বারা আমি আহত হই এবং এই গুলিটা ছিল স্নাইপারের। আমার ফুসফুস 4 ইঞ্চির মতন ছিঁড়ে গেছে, আমার খাদ্যনালী 6টা ছিঁড়ে গেছে। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের আবু সাইদের দুহাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়ানোর এই অবিচল দৃশ্য এখন নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে সাহসের প্রতীক। তাই 16 জুলাই পায় জুলাই শহীদ দিবস স্বীকৃতি। একটা জন আকাঙ্ক্ষা আছে যে দ্রুত বিচার করা বা নিষ্পত্তি করার একটা আকাঙ্ক্ষা আছে। আমরা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করি, যতটুকু দ্রুত সম্ভব সেইভাবেই কাজ এগিয়ে যাচ্ছে। তবে বিচারের গতি ও সাজা কার্যকর না হওয়া নিয়ে ক্ষোভ জানায় শহীদ পরিবার। দ্রুত গতিতে বিচার কার্যকর করা হোক। শেষ বসে দেখে যেতে চাইছিলাম যে আমার ছেলের বিচারটা কার্যকর হোক। একটা 2টা বছর কাটাই গেছে, আমরা আমাদের ছেলে মেয়েদের কোনো বিচারের অগ্রগতি দেখি নাই। জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধারা শারীরিক মানসিক যন্ত্রণা এবং প্রিয়জন হারানোর তীব্র কষ্ট ও বেদনার মধ্য দিয়ে দিন পার করলেও তারা চান দেশে যেন আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা। হাসিনাকে ফেরত চায় সরকার, কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ভারতে আটক হওয়া শহীদ শরীফ ওসমান হাদি হত্যায় জড়িত 3 আসামিকেও চুক্তি অনুযায়ী ফেরত চাওয়া হয়েছে। সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলনে কোনো দল ইন্ধন দিচ্ছে কিনা এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী খোলা পানিতে মাছ শিকার করতে চায়, এসবকে গুরুত্ব দিচ্ছে না সরকার। আওয়ামী লীগের সংগঠন হিসাবে বিচার করার আইনানুগ প্রক্রিয়া এখন চালু আছে। যেহেতু এটা আইন পরিবর্তন করা হয়েছে, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং যুদ্ধ অপরাধ, এই 3টা বিষয়ে আগে ব্যক্তির বিচার করা যেত, এখন সংগঠনের বিচার করা যাবে। যেহেতু আমরা মনে করি, দেশবাসী মনে করে আওয়ামী লীগ দল হিসাবে এই গণহত্যার জন্য দায়ী, মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী, সুতরাং তাদের বিরুদ্ধে তদন্ত পরিচালিত হচ্ছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়ায় তিস্তা নদীর পানি দ্রুত ওঠানামা করায় ভয়াবহ নদী ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকিতে পড়েছে 2000 পরিবারের বসতভিটা, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে গঙ্গাচড়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম। পানিবন্দী মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। ভাঙন রোধে দ্রুত জিও ব্যাগ ও স্থায়ী বাঁধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। অন্যদিকে নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর সহ জেলার প্লাবিত নিম্নাঞ্চলের পানি কমতে শুরু করেছে। নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে, কেটেছে বন্যা আতঙ্ক। আমরা নদীর কাম করলে আমার জমি জমা যদি আল্লাহ যেখানে আজ থাকবে, যেখানে ভাঙি গেছে যেখানে থাকবে, আমরা সেখানে কই ধরি খামো। এদিকে বন্যায় কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 80,000 কৃষক। ক্ষয়ক্ষতির পরিমাণ 20 কোটি টাকারও বেশি বলছে কৃষি বিভাগ। সরকারের আর্থিক সহায়তা ছাড়া নতুন করে চাষাবাদ সম্ভব নয় বলছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। নোয়াখালীর হাতিয়ার প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। কেউ মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে, আর কেউ নিজের জমানো শেষ সম্বল দিয়ে শুরু করেছিলেন ধান ও মৌসুমী সবজির আবাদ। সপ্তাহখানেকের বন্যায় এভাবেই শেষ হয়ে গেছে তাদের হাতে বোনা স্বপ্ন। উপজেলার 11টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ সবকটি এলাকার চিত্র প্রায় এমনই। পানি নামার সাথে সাথে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় আউশ ধান, বীজতলা, মৌসুমী সবজি, বিভিন্ন ফল, মরিচ ও পানির বরজ সহ প্রায় 25,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 80,000 কৃষক। প্রাথমিকভাবে 20 কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ। আমন ধানের বীজতলা, আউশের ফসল এবং সবজির বিভিন্ন শসা, করলা, যত প্রকারের সবজি আছে সবগুলা টানা বৃষ্টির কারণে পানির নিচে পড়ে থাকার কারণে এদের এখন একটু ওয়েদার ভালো হওয়ার পরে
সবজির গাছগুলা মারা যাচ্ছে। সরকারের সহায়তার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। কেউ আছে এনজিও থেকে ঋণ লইছে, কেউ নিজের সামান্য অর্থ আছে, এগুলা চালান দিছে। অধিক বৃষ্টির কারণে খাল সাপ নাই, এই কারণে আমাদের ক্ষেতগুলা পানিয়ে ডুবি সব ফসলটা নষ্ট হয়ে গেছে। এনজিও থেকে ঋণ নিয়ে এই ফসল করছি। আমার ফসলের দৈত্য অবস্থা, বৃষ্টির কারণে সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে গেছে। বাজারে বিক্রি করার মতন এখন আর সময় নেই। আমার সার সব নষ্ট হয়ে যাইতেছে, বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। এখন মনে করেন আমার এখানে 60 ডিসিম জমি। এটা ভালো দেখতেছেন, রোজার সাথে সাথে এগুলাও সব জায়গায় এই যতজন আছে কদু, করলা, ঝিঙ্গা পর্যন্ত কিছু কোনোটাই নেই। সরকারের পাশাপাশি বেসরকারি দাতা সংস্থার সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। সাকিব আল হাসান, RTV। থ্রিলার সিনেমাকেও হার মানানো অন্তিম মুহূর্তে জয়ের সাক্ষী হলেন আর্জেন্টাইন সমর্থকরা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের একটা সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফুটবল প্রেমীদের চোখে মুখে ছিল কেবলই বাড়ি ফেরার তারা। কিন্তু পরাজয়ের ঠিক দ্বারপ্রান্ত থেকে অবিশ্বাস্য আর জাদুকরী প্রত্যাবর্তন করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টিএসসির সেই নিস্তব্ধতা থেকে বাঁধভাঙা উচ্ছ্বাসে পরিণত হওয়ার বিস্তারিত তুলে ধরছেন অভি আরিফ। তুমুল উত্তেজনা নিয়ে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচের শুরুটা হলেও দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের গোল যেন মুহূর্তে চুপসে দেয় টিএসসির আর্জেন্টাইন সমর্থকদের। উৎসবের সেই চেনাঙ্গিনায় নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা। টিএসসির আকাশ তখন আকাশচুম্বী উদ্বেগে ভারী। নির্ধারিত সময়ের দ্বারপ্রান্তে অ্যানজো ফার্নান্দেজের সেই জাদুকরী গোল যেন বাড়ি ফিরতে চাওয়া দর্শকদের আবারও টেনে আনে জায়ান্ট স্ক্রিনের সামনে। চোখে মুখে তখন সমতায় ফেরার তুমুল উচ্ছ্বাস। আর যোগ করার সময়ে মার্তিনেজের সেই বুলেট হেড যখন জালের ঠিকানা খুঁজে নিল, ঠিক তখনই টিএসসির রাত রূপ নিল বাঁধভাঙা উৎসবে। ফাইনালের মঞ্চে স্প্যানিশদের হারিয়ে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ ঘরে তোলার ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী বাংলার আর্জেন্টাইন সমর্থকরা। যে কোনো দলের জন্য আমাদের 10টা মিনিটে 10টা এভাবে ম্যাচ জিতা যায়। এই কামব্যাকটা অসাধারণ ছিল এবং স্পেনের সাথে আমরা জয়লাভ করবো। দুর্দান্ত আর্জেন্টিনা, অসাধারণ আর্জেন্টিনা। আর মেসি যেহেতু এবার শেষ বিশ্বকাপ, এটা জন্য মেসি একটা জাদু দেখে তারপরেই মাঠে থেকে নামবে। ওদের খেলা দেখে আমি অনেক প্রাউড ভাই, আমি বলে বোঝাতে পারবো না, আমি অনেক প্রাউড। ওয়ার্ল্ড কাপ মানে এখন আর্জেন্টিনা, আর্জেন্টিনাময় ওয়ার্ল্ড কাপ। সরি টেস্টে লোডিং, আগামী ফাইনালে ইনশাআল্লাহ মেসি হ্যাটট্রিক করবে, হ্যাটট্রিক। ভালো খেলে তারপর ফাইনালে গেছি। আর্জেন্টিনা, মেসির জন্য শুভকামনা। ব্রাজিলের বিদায়ের পর এবারের বিশ্বকাপের উন্মাদনা কিছুটা ফিকে হয়ে আসছিল ঠিকই, তবে আর্জেন্টিনার এই মহাকাব্যিক জয় আর ফাইনালের টিকিট টিকিয়ে রাখলো বাংলাদেশের ফুটবল প্রেমীদের আসল উন্মাদনা। অভি আরিফ, RTV, ঢাকা। ক্যান্টনমেন্ট সহ দেশের যেসব স্থানে সেনা অবস্থান আছে সেসব স্থানে বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। বলেন, কেবল গাছ লাগানো নয়, পরিচর্যার মাধ্যমে গাছকে বড় করারও দায়িত্ব সেনাবাহিনী পালন করে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সেনাবাহিনী সবসময় কাজ করে যাবে বলেও জানান সেনাপ্রধান। এ লক্ষ্যে 11 লাখ গাছ রোপণ করার কথা জানান তিনি। বাংলাদেশে যত সেনানিবাস আছে অথবা যেই সমস্ত জায়গায় সেনাবাহিনী আছে, আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন সেখানে গাছ আর গাছ। আমরা খালি বৃক্ষ রোপণই করি না, বৃক্ষগুলোকে সংরক্ষণ করি, নার্চার করি, সেনানিবাসগুলোতে বৃক্ষে পরিপূর্ণ থাকে। দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ 36.55 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 36.546 বিলিয়ন মার্কিন ডলার। এর আগে গত 7 জুলাই দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল 36,519.78 মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে BPM-6 পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল 31,871.40 মিলিয়ন ডলার। পাকিস্তানের বেলুচিস্তানে আবারও বড় সহিংসতা।
স্বাধীনতাকামী বেলুচ লিবারেশন আর্মি BLA-র হামলায় নিহত হচ্ছেন অনেক সেনা ও পুলিশ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে বেলুচিস্তান স্বাধীন হয়ে গেছে। পাকিস্তান কি সত্যিই ভেঙে যাচ্ছে? বিস্তারিত আজহার স্বপ্নের রিপোর্টে। বেলুচিস্তানের পুলিশ ও সামরিক বাহিনীর উপর একের পর এক হামলা চালাচ্ছে স্বাধীনতাকামীরা। বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA-এর প্রাণঘাতী তৎপরতায় নিহত হয়েছেন বহু নিরাপত্তা কর্মী। জবাবে ওই অঞ্চলে বড় ধরনের যৌথ সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী। তবে সহিংসতার মধ্যে সামাজিক মাধ্যমে শোরগোল উঠেছে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা নিয়ে। যদিও আন্তর্জাতিক গণমাধ্যম বলছে BLA স্বাধীনতা দাবি করলেও তারা কোনো অঞ্চলের স্থায়ী নিয়ন্ত্রণ নিতে পারেনি। কোয়েটার প্রাদেশিক সরকার ও প্রশাসন এখনও কার্যকর রয়েছে। কিন্তু কেন এই আন্দোলন? বেলুচিস্তানের প্রচুর গ্যাস, কয়লা ও সোনার মজুদ আছে। গদর বন্দরও এখানে। বেলুচদের অভিযোগ তাদের সম্পদ লুট হচ্ছে, অথচ স্থানীয় মানুষ শিক্ষা ও স্বাস্থ্য সেবা থেকে পিছিয়ে। এছাড়া বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সাধারণ মানুষের ক্ষোভও চরমে। অন্যদিকে গদর বন্দরে চীনের বিপুল বিনিয়োগও এই অসন্তোষকে আরও উস্কে দিচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন শুধু সামরিক শক্তি দিয়ে এই সংকট দূর করা সম্ভব নয়। পাকিস্তান সরকার যদি বেলুচ জনগণের রাজনৈতিক অধিকার ও সম্পদের ন্যায্য অংশ নিশ্চিত করতে না পারে, তবে এই স্বাধীনতা আন্দোলন ভবিষ্যতে আরও জোরদার রূপ নিতে পারে। সব মিলিয়ে বেলুচিস্তানের এই স্বাধীন রাষ্ট্র গড়ার ডাক পাকিস্তানের ভূ রাজনৈতিক অস্তিত্ব, আঞ্চলিক আধিপত্য ও অর্থনৈতিক ভবিষ্যতের জন্য এখন সবচেয়ে বড় পরীক্ষা। আজহার স্বপ্নিল, RTV। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। তাই এই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে চাইবে রোহিত কোহলিরা। এদিকে ব্যাকফুটে থাকা স্বাগতিক ইংল্যান্ডের সামনে মরণ বাঁচন লড়াই। প্রথম ম্যাচে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে না পারলেও এই ম্যাচ জিতে সিরিজে ফিরতে চায় হ্যারি ব্রুকের দল। দর্শক, দুপুরের সংবাদে পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।